রাগ তো মেয়েদের সৌন্দর্য বহন করে। বাবা, তা আমার মতো এই কালো মেয়ের কি এমন সৌন্দর্য দেখলেন? কালো বলে কি তুমি সুন্দর নও? পৃথিবীর সবাই সুন্দর, বিশেষ করে কালো মেয়েরা আরো বেশি সুন্দর। কেন? কিভাবে? কোনো মেয়ের হাসি সুন্দর, আবার কারো চোখ, আবার কারো কথা, কালো গলার আওয়াজ সুন্দর। আপনার চোখ আর হাসির শব্দ সবচাইতে বেশি সুন্দর। মীরা খাবার মাখাচ্ছিল, আবিরের মুখ থেকে কথাগুলো শুনে সে থেমে যায়। আবিরের চশমা পরা চোখের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে ছেলেটা তাকে মিথ্যে বলছে কিনা। আবির খাবার প্লেটের দিকে তাকিয়ে মীরা মুচকি হাসলো, কারণ মীরাকে কেউ কখনো প্রশংসা তো দূরে থাক, ওর দিকে বাড়ির মানুষ ছাড়া অপরিচিত কেউ ভালো করে কথাও বলেনি। বান্ধবীদের থেকে কালো হতে শুনতে হয় কড়া গলায় অসহ্যকর অনেক কথা। এই জন্য প্রশংসা শুনে মীরা অবাক হয়। আবিরের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আবির তাকে মিথ্যে বলে মন জয় করছে কিনা, কিন্তু না, আবিরের চোখে মীরার প্রতি সত্যি প্রশংসার এক সরল রেখা লেগে আছে। মীরা আবারও খাবার মাখিয়ে আবির মুখের সামনে হাত বাড়িয়ে রেখে দিল। আবির একবার মীরার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে মীরা কিনা বিরক্ত হয়েছে তার উপর। না, মীরার চোখে মুখে আবিরকে সেবা করার এক বিশাল আনন্দঘন আলাপন লেগে আছে। আবির আর দেরি করে না, তাড়াতাড়ি খাবার মুখে পরিয়ে চিবাতে থাকে। মীরা যেন বেশ শান্তি পাচ্ছে আবিরের মতো একটা সহজ সরল ছেলেকে খাইয়ে দিতে পেরে। অন্যদিকে ইশতাক দাঁড়িয়ে আছে আলিফের বাড়ির সামনে। মিস্টার রহস্যময় আলফাজ সাহেবের সাথে দেখা করে এসেছে। মিস্টার রহস্যময় শুধু জানে ইশতাক তার বাবার সাথে বেইমানি করছে। ইশতাকের সামনে এসে দাঁড়ালো, বাইক একদম কাছে রেখে দাঁড়ায় রহস্যময় ছেলেটা। ইশতাক বিরক্ত গলায় বলল, কি ব্যাপার? চোখে দেখোস না বাইক রাখার জায়গাটা? হালার পো। রহস্যময় ছেলেটি মাথা থেকে হেলমেট খোলে। ইশতাক ছেলেটার দিকে তাকালো। মিস্টার রহস্যময়কে এখনো কেউ চেনে না। সে হেলমেট নামিয়ে ইশতাকের দিকে তাকিয়ে বলল, একটু আগুন হবে, সিগারেটটা খেতাম। তো গায়ের কাছে এসে গাড়ি রাখতে হবে যদি কিছু হয়ে যেত। আগুনের শেখা খুঁজে শুকনো কাঠ, বাজ পাখি খুঁজে বিশাল আকাশ, আর আমি খুঁজি রক্তের বন্ধু, মানে আগুন খুঁজি। আমাকে একটু আগুন দিবেন, সিগারেট জ্বালাবো। কে তুই? এমন রহস্যময় কথা বলিস কেন? আমি মরিচিকা, খুঁজি ধোঁয়াশা। মিস্টার রহস্যময় ইশতাকের বুক পকেট থেকে আগুনের লাইটার নিয়ে সিগারেট আগুন জ্বালায়। দুটো টান দিয়ে সিগারেট ফেলে দিয়ে লাইটারটা আবার ইশতাকের বুক পকেটে রেখে দেয়। মাথায় হেলমেট পরে নি, বাইক খুব জোরে টান দিয়ে সেখান থেকে চলে আসে। ইশতাক শুধু স্তব্ধ হয়ে হা করে তাকিয়ে থাকে চলে যাওয়া অচেনা ছেলেটার দিকে। ইশতাক ছেলেটার কথাগুলো বোঝার চেষ্টা করে, কিন্তু তার যেন কোনো কিছুই মাথায় প্রবেশ করছে না। বাইকার আর পেছনে তাকালো না, সে বেশ স্পিডে বাইক চালিয়ে চলে যায় তার নিজ গন্তব্যে। অন্যদিকে বর্ষা জিসানের থেকে চলে এসেছে। নীরার বাড়ি থেকে একটু পর নীরবদের বাসায় যাবে তারা। বর্ষা অর্কের সামনে গেল, অর্কের দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। ছেলেটা এমনিতে মেয়েদের জন্য একটু উইক ফিল করে, তারপর সুন্দরী কোনো মেয়ে যদি মুচকি হাসি দিয়ে থাকে তাহলে ছেলে তাকে বউ বাচ্চার মা সব ভাবা শুরু করে দেয়। অর্ক বর্ষার পাশে এসে দাঁড়ায়। অর্ক বলে, আচ্ছা, আমি যদি আপনাকে প্রপোজ করি আপনি কি রাজি হবেন? আমাকে তো তেমন কেউ প্রপোজ করেনি, হাতে কোনো কয়েকজন ছাড়া, তাও আমার সাথে ফ্লার্ট করার জন্য। এখন যদি কেউ মন থেকে প্রপোজ করে সেটা কি ফিরিয়ে দেওয়া যায় নাকি? কিন্তু আমার না নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। চার দেয়ালে আর বন্দি থাকতে ইচ্ছে করে না। একটা স্বপ্নে রাজকুমার পক্ষীরাজে এসে আমাকে ঘুরিয়ে বেড়াবে সারা আকাশ। আমি মেঘ হব, মেঘের সাথে গল্প করব। যদি আপনার পাশে হাঁটি ধরে কল্পনাতে মেঘ হই, তুমি কি আমার স্বপ্নের সেই রাজকন্যা হবে? পক্ষীরাজ ঘোড়ায় চড়া রাজকুমার না হয়ে যদি পায়ে হাঁটা সরু রাস্তায় তোমার সঙ্গী হই, খুব কি ক্ষতি হবে? বাবা, বেশ বুঝিয়ে কথা বলো তো, ইমপ্রেস হচ্ছি। ওই ছেলেটা কে যার সাথে এতক্ষণ কথা বলছিলেন? বেশ হেসে হেসে কথা বলছিলেন দেখলাম। ও, ওই স্টাইলিশ ছেলেটা? ওটা তো আমার ভাইয়া সম্পর্কে হয়, নাম জিশান। জিশান ভাইয়া হয় আমার। কেন বলো তো? এক মিনিট, তুমি কি আমাকে সন্দেহ করছো? না না, একটু জেলাস ফিল করছিলাম। আচ্ছা, সে তো ভাই হয়, আমি ভাবলাম অন্য কিছু। ভাবলাম হয়তো আমার সেই স্বপ্নের রাজকুমার খুঁজে পেয়েছি, কিন্তু না, এই ছেলেটাও বাকি ছেলেদের মতোই। কথা বলবো না আর তোমার সাথে। বর্ষা কথাটা বলে সেখান থেকে চলে যায়। অর্ক হাবার মতো দাঁড়িয়ে থাকে। বর্ষা মনে মনে হাসতে থাকে অনেক। ফ্ল্যাটের আরো এক ধাপ এগিয়ে যায় সে। জিসানকে ভাইয়াও বানিয়ে দিয়েছে। এবার পালা
রিফাতকে পটানো। অন্যদিকে নীরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আবিরকে পেল না। আবিরের ফোন অফ। এখন নীরা ভাবছে বাসায় কি জানাবো। না থাক, যদি মা জানে তাহলে আমার বিয়ে নিয়েও টানাটানি হয়ে যাবে। আমাকেই খুঁজে বের করতে হবে। নীরা বাইরে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে, তখনই বাড়ির ভেতর থেকে নীরা শুনতে পায় তার মায়ের গলা। নীরা, এই নীরা, রাতুল, অতসী, ফারাত, কই তোরা? আমার আবির কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটা কই যে গেল? সারাদিন বড় মা করে বেড়ায়, আজকে তো দেখলাম না। তোরা কোথায়? নীরা, তুই কই? নীরা ভয় পায়। যেটা ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। ওর মা আবিরকে এখন খুঁজছে। নীরা তাড়াতাড়ি বাড়ির মধ্যে যায়। শুভকে ফোন দিতে থাকে, শুভ রিসিভ করে। শুরু রিসিভ করতেই নীরা বলা শুরু করে, হারামি, কোথায় ছিলি? তোকে কত জায়গাতে খুঁজেছিলাম, ফোনটাও অফ ছিল তোর। আবিরকে খুঁজে পাচ্ছি না, আমার মনে হচ্ছে ও আসেনি। তুই একটু খুঁজে দেখ তো। কি বলিস, আবির আসেনি? সে তো আসছিল বলছিলি, তাহলে কোথায় গেছে? জানি না, তুই আবিরকে খুঁজে এনে দে। বাড়িতে যদি কেউ জানে আবির আসেনি তাহলে বুঝতে পারছিস কি হবে, বিয়ে ক্যান্সেল। ওরা আমি নীরবকে ভালোবাসি রে, আমার বিয়ে ভাঙলে আমি হারপিক খাবো। চুপ কর ছেমরি, এত বড় হয়ে বিয়ের জন্য লাফাচ্ছিস কেন? আর হারপিক খাবি কেন? তোর মুখ বাথরুম নাকি? দামি জিনিস খাবি, এসব হারপিক খাই কেউ? আর মরার সময় তোর শেষ ইচ্ছে হিসেবে তোর মিলাদে বিরিয়ানির ব্যবস্থা করতে বলিস, যেন আমরা খেয়ে তোর জন্য দোয়া করতে পারি, যেন মরার পর তুই আর নিঃশ্বাস না নিতে পারিস, সেই দোয়া। কুত্তা, তুই মজা নিচ্ছিস? আবিরকে প্লিজ খুঁজে এনে দে। নীরা ফোন কেটে দেয়। নীরব ফোন করেছে। নীরা সাথে সাথে রিসিভ করে। ওপাশ থেকে নীরব বলে, এই তোমার ফোন বিজি দেখায় কেন? শুভর সাথে কথা বলছিলাম, একটা ঝামেলা হয়ে গেছে। আমার কাজিন, মানে তোমাকে না, আবিরের কথা বলেছিলাম, তাকে খুঁজে পাচ্ছি না। আহ, কি বলো? বাচ্চা নাকি সে? কি হয়েছে? সে আমাদের সাথে গাড়িতে উঠেছিল, এখন দেখি সে কোথাও নেই। আম্মু যদি জানে আবির নিখোঁজ, তোমার সাথে আর চির বিদায় হয়ে যাবে। তখন আমি ইঁদুর মারা ওষুধ খাবো। আরে কি বলো? ইঁদুর মারা ওষুধ খাবা কেন? বিড়াল মারা ওষুধ খাবা, শুয়োপোকা মারা ওষুধ খাবা। মিলাদে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করবে। চুপ করো তো, কি করছো? মামা আসছে, আর মামার সাথে একটা ছেলে আসছে। বাজারে যাচ্ছি, মামার জন্য রাতের বাজার করব। কালকে তো তোমরা আমাদের বাসায় আসবে। দেখো মামা। মামার সাথে একটা ছেলে, মানে কে সে? নাম জানি না। আর ছেলেটার কথা তুমি জানতে চাইছো কেন? নীরা, তুমি কিন্তু তোমার প্লে গার্ল বান্ধবীকে বর্ষার মতো হয়ে যাচ্ছ। চুপ, এমনি জানতে চাইলাম। আবিরকে যদি পাওয়া যায় তাহলে বাসায় কি বলবো? জানি না, রাখছি। নীরব ফোন কেটে দেয়। আবিরকে কেউ খুঁজে পাচ্ছেন, তবে নীরা তাড়াতাড়ি ওর মায়ের কাছে যায়। বড় মাকে খুব কষ্টে নীরা এখন ম্যানেজ করে। যদি বাসায় বড়রা কেউ নেই, কম বেশি এখন সবাই আবিরকে খুঁজছে। কিন্তু জিসান ছাদে দাঁড়িয়ে আছে। আবিরের কথা ভেবে অনেক হাসি পাচ্ছে ওর। আবিরের কথা ভাবতে মনে পড়ে ওর মায়ের মুখটা। আবির আর জিসানের মা একই মহিলা। আবির হওয়ার পর তিনি মারা যান, আর জিসান আবিরকে বেশি করে দোষারোপ করত তার মায়ের মৃত্যুর কারণ হিসেবে। জিসানকে তাদের মা বেশি আদর করত, কারণ তার মা পালিয়ে চলে এসেছিল জিসানদের বাবার কাছে, আর জিসান ছিল তাদের প্রতীক্ষিত সন্তান। জিসানকে কোলে নিয়ে রাহেলা বেগম নিজের বাপের বাড়ি গিয়েছিল, কিন্তু সেখানে তাকে কেউ মেনে নেয়নি। জিসানের বাবাকে শুধুমাত্র নীরার মা মেনে নিয়েছিল। সেজন্য নীরার মা ওদের দুজনকে অনেক বেশি ভালোবাসে। বিশেষ করে আবিরকে ভালোবাসে তিনি বেশি। আবিরকে একদমই সহ্য করতে পারে না জিসান, আর তার জন্য আবিরকে ওখানে রেখে এসেছিল। জিসান কল্পনা করতে থাকে আর বলতে থাকে, আবির, তুই তো জানিস না রনিরা তোকে কেন মেরেছে। কারণ আমি ওদেরকে টাকা দিয়েছিলাম। আমি জানতাম ওরা বর্ষাকে বাজে নজরে দেখছিল, কিন্তু আমি কিছুই বলিনি। কেন বলিনি জানিস? কারণ তুই বর্ষার পাশে দাঁড়িয়ে ছেলেগুলোকে দেখছিলি। তোর চোখে মুখে বর্ষার প্রতি সভ্য ভালোবাসা থাকলেও সে তোর মতো খ্যাত ছেলেকে ভালোবাসবে না, তোর ভালোবাসাটাও দেখবে না। আর আমি বর্ষাকে সুযোগ বুঝে ব্যবহার করে ছেড়ে চলে যাব।
বর্ষার মতো মেয়েকে আমি ডোন্ট কেয়ার লিস্টে রেখে দেই, আর সেই বর্ষা আমার জন্য পাগল। হা হা হা। আমি বর্ষাকে ভালোবাসা দেখাবো, তুই ভালোবাসা দিবি, কিন্তু সে তোরটা নয়, আমারটা বুঝবে। রনিরা বর্ষাকে দৃষ্টি দিয়ে গিলে খাচ্ছিল, অথচ আমি সবটা দেখে কাউকে কিছু বলিনি। তুই হিরোর মতো বর্ষার কাছে গিয়েছিস, তুই হিরোর মতো বর্ষার কাছে গিয়েছিস, একটা চড়ও খেয়েছিস। আমি এটা দেখে হেসেছিলাম, কিন্তু তুই সামনে আসতে রনিদের চোখে মুখে তোর প্রতি রাগ দেখতে পাই। আর এটাই সুযোগ আমি নিয়েছি, ইচ্ছে করে তোকে সেখানে রেখে এসেছি। রনিদের বলেছিলাম যেন তোকে আদামরা করে রাখে। এতক্ষণে তো কোথায় আছিস কে জানে, থাকবি কোনো হসপিটালে। হা হা হা। ইটস কল লাভ মাইন্ড গেম। আমি বর্ষাকে তোর হতে দেব না, আর বর্ষাকেও আমি সত্যিকারের ভালোবাসা পেতে দেব না। জিসান কথাগুলো বলে একা একা হাসছে। হঠাৎ অনুভব করে কে যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। জিসান ঘুরতেই একটি মেয়ে হেঁটে নিচের দিকে চলে যাচ্ছে। জিসান জোরে ডাকে, কে 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 তুমি? মেয়েটা দাঁড়িয়ে যায়, পেছনে ঘুরে তাকায়। জিসান মেয়েটাকে চেনে না, তবে প্রশ্ন করে, কে তুমি? আমি নিধি, তবে আমি আপনাকে চিনি। আপনি আবিরের ভাই হন। তুমি নিধি? তোমার নাম শুনেছি, তা ছাদে কেন আসছিলে? আবিরকে খুঁজতে। আবির কোথায়? আবির তো আছে বাহিরে, তা আবিরকে কেন খুঁজছো? এমনিতে সবাই আসছে, আর তাকে খুঁজে পাচ্ছি না, সে কারণে। ও, আবিরকে ভালোবাসো নাকি? ছেলেটা খ্যাত, বেয়াদব, লুজার। ভালোবাসো তাকে, কিন্তু সে তো অন্য কাউকে ভালোবাসে। আপনার কথা শুনেই বোঝা যায় আপনি একটা চরম পর্যায়ের বেয়াদব মানুষ। নিধি আর কিছু বলল না। জিসান অবাক হয়, প্রথমবার কেউ তাকে এত বেশি অপমান করলো, তাও কোনো নোটিশ ছাড়া। মুখের উপর অপমান করে চলে গেল নিধি। জিসান রাগে ছাদে বেড়ি বাঁধে একটা লাথি দেয়। সে ফোন বের করে রনির নাম্বারে ফোন দেয়। রনি রিসিভ করে। জিসান ভাই, আমরা তো আপনার এলাকাতে, এলাকা তো আমি চিনি, আমরা তো পাশের এলাকাতেই থাকি। এখানে আসবেন বলবেন তো? চুপ করো তো, টাকা আরো দেব, তবে এবার কাউকে মারতে না। একটা মেয়েকে তুলে নিয়ে যাবে। ছেলেদেরকে অপমান করা কত বড় সাহস তার, বোঝাবো। অপমান করলে কি হয়? ভাই রেগে আছেন, পরে না হয় কথা হবে, এখন এসব বাদ দিন। টাকা পেলে কাজ করতে কোনো সমস্যা নেই। আমার কাজ হওয়া চাই। জিসান ফোন রেখে দেয়। সে একটা সিগারেট জ্বালালো। জিসান সবার সামনে ভালো সাজলো, ভেতরে ভিতরে একটা শয়তান যেন। অন্যদিকে মীরা আবিরের দিকে তাকিয়ে থাকে। ওষুধ খাওয়ানো শেষ। মীরা বালিশ নামিয়ে দিয়ে আবিরের দিকে সরে এসে বলে, এবার একটু ঘুমান, সন্ধ্যা হয়ে আসছে, আমার কাজ শেষ, ভাইয়াকে জানাতে হবে। মানে তুমি কি অর্ডারপ্রাপ্ত কাজের মেয়ে নাকি? ওই ওই, নিজের বাড়ি একটু ফাঁকিবাজ, তাই সবাই অর্ডার করে কাজের জন্য। কাজের মেয়ে কেন হব? না মানে এমনি বললাম। ও বুঝছি, ভাবছেন কাজ শেষ আর আসবো না আপনার দেখতে, তাই তো? আহা, এমনটা কেন ভাবলেন? আপনাকে জানালা দিয়ে ধাক্কা দিব, ফাজিল ছেলে, বেশি বোঝে। আমি বোঝাতে চেয়েছি এখনকার মতো কাজ শেষ, আবার আসবো, তারপর না হয় আপনার কথা শুনবো। আপনি কিন্তু অনেক কম কথা বলেন, আমি দেখেছেন কত বকবক করি। আচ্ছা আসিও। মীরা আবিরের গায়ে কাঁথা দিয়ে চলে যায় রুম থেকে। আবির আর মীরা বেশ অনেকটা সময় ধরে গল্প করছিল। মীরাকে সে এখন তুমি করে বলছে। আবির এখন অনেক ভালো অনুভব করে, কারণ এই নীরা বড় মা আর হাতে গোনা কয়েকজন ছাড়া এই প্রথম অপরিচিত একজন আবিরকে এত গুরুত্ব দিয়েছে। তারপর সাহিব দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে। আকাশ আসলো সেখানে। একটু পর সুমন আসে সেখানে। তিনজন ভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করে। একটি টেবিলে যে বসলো তিনজন। আকাশ কফির অর্ডার করে তিনজন চুপচাপ বসে আছে সেখানে। নীরবতা ভেঙে আকাশ প্রথম বলল, বর্ষাকে অনেক ভালোবাসতাম আমি, এখন আর কাউকেই বিশ্বাস হয় না। আমার মন চাচ্ছে
এখন থেকে প্রতিটা মেয়ের সাথে ফেক রিলেশনশিপে যাব, তারপর ওদের মনকে নিয়ে খেলা করব, কষ্ট দেব। আমাদের ছেলেদেরকে মেয়েরা কষ্ট দিতে জানে, আমরা কি বসে থাকবো নাকি? আমরাও এখন বর্ষার মতো মেয়েদের সাথে কষ্টের গেম খেলবো। এখন বুঝলাম একটা ছেলে কেন খারাপ হয়। একটা নারী পরে একটা ছেলেকে গোছালো করে দিতে, অগোছালো করে দিতে, আবার সেই নারী পারে একটা ছেলেকে খারাপ বানাতে। আমাদের উচিত, মেয়েরা শুধু ছেলেদের মন নিয়ে খেলতে পারে না, আমরাও ছেলেরাও পারি। আমি খোঁজ পেয়েছি বর্ষা এখন কোথায়। আর বর্ষা আমাদের সাথে গেমস খেললেও আমরা সত্যিকার অর্থে ভালোবাসছি। আমাদেরকে যদি কোনো মেয়ে ভালোবাসে তাহলে সেটা আগে বুঝতে হবে সত্য কিনা। শুধু শুধু কষ্ট দিয়ে কোনো রিভেঞ্জ নেওয়া যায় না। কিন্তু সে তো আমাদের মনকে নিয়ে খেলা করছে, আমাদের দোষটা কোথায়? আমরা তো সত্যিকার অর্থেই ভালোবাসা দেখিয়েছিলাম, দোষ কি? আমরা মন থেকে ভালোবাসেছিলাম বলেই। এসব এখন বাদ। আমি বর্ষার কাছে যাব, সরাসরি প্রশ্ন করব কেন সে ভালোবাসা নিয়ে এভাবে আমাদের কষ্ট দিল, আমাদের অপরাধটা কোথায়। সব প্রশ্নের উত্তর আমরা জানতে হবে। বর্ষা কোথায় এখন? সে গিয়েছে নীরার নানু বাড়িতে, সেখানে আছে ও, মানে গ্রামের বাড়িতে আছে। নীরা? এই মেয়েটাও বর্ষার সাথে যোগ হয়েছে। সুযোগে নীরাকেও বোঝাবো কষ্টের সঙ্গ দিলে কি ফল ভোগ করতে হয়। চলো তাহলে আমরাও গ্রামে যাই, বর্ষাকে তুলে নিয়ে আসবো। আমাদের আরো লোকজন ম্যানেজ করতে হবে। ওকে, যাব গ্রামে, তবে আরো 2-1 দিন পর। সাইফ কথাটা বলে সেখান থেকে উঠে চলে আসে। সাইফের মনটা এখনো বর্ষার জন্য কাঁদে। বর্ষার বলা কথাগুলো সে বারবার মনে করতে থাকে। নীরাকে শুনিয়ে বর্ষা সেদিন ভুল করে ফোন করার নাটক করে সাইফকে শোনানো কথাগুলো সাইফ যেন একদমই ভুলতে পারছে না। সাইফ বর্ষাকে ফোন দিল। বর্ষা রিফাতের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রিফাত বর্ষাকে প্রশ্ন করে, আমার বিশ্বাস হয় না তুমি সিঙ্গেল। এত সুন্দরী একটা মেয়ে কখনো রিলেশন করেনি, ভাবতেই অবাক লাগছে আমার। ছিল তো একটা রিলেশন, কিন্তু কি জানো, ছেলেটা আমাকে ধোকা দেয়। আমি তাকে প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু আমাকে সে ইগনোর করতো। খুব কাঁদতাম, রাতে ঘুমাতাম না তার জন্য। কিন্তু ছেলেটা আমাকে কষ্ট দেয় অনেক, সেজন্য আর কাউকে ভালোবাসিনি। ভয় হয় আবার যদি কষ্ট দেয় কেউ। সব ছেলে কি একরকম হয় বলো? দেখবে তোমাকে একজন মন থেকে অনেক ভালোবাসবে, কিন্তু চিন্তা করো না, এসব নিয়ে মন খারাপ করি না আমি চেষ্টা করব তোমার মন ভালো করার। বর্ষা মনে মনে হাসে। মিথ্যে একটি গল্প সাজিয়ে রিফাতকে শোনালো সে। আর রিফাত এতেই গলে গেছে। ছেলেদেরকে 2-1 মিনিটও লাগে না মেয়েদের জন্য পটাতে। 2-1 দিন ছেলের জন্য পাগলামি ভাব দেখালে, একটু সেন্টি খাওয়া কথা বললে ছেলেরা গলে যায়। আর বলে কিনা সব ছেলে এক না। বর্ষা কথাটা মনে করে আরো বেশি হাসতে থাকে, কারণ বর্ষার কাছে সব ছেলেরাই একরকম, শুধু জিসান ছাড়া। সব ছেলে মেয়ে দেখলেও ছো ছো করে থাকে পটানোর জন্য, আর বারবার তাকিয়ে থাকে। পাশে বউ রেখে বাইরের মেয়েদেরকে দেখতে থাকে। বর্ষা কথা বলে রিফাতের সাথে, তখন এর ফোনে রিং বেজে ওঠে। রিফাত যেন ফোনটাকে দেখার জন্য তাকিয়ে আছে সেদিকে। বর্ষা ফোন হাতে নিয়ে তাকিয়ে দেখে সাইফের নাম্বার থেকে কল আসছে। তবে নাম্বারটি ভাইয়া 2 বলে সেভ করা। এটা বর্ষার কোড নাম্বার, মানে জিসানের নাম্বার ভাইয়া 1। সাইফের নাম্বার ভাইয়া 2 নামে সেভ করে রেখেছে। রিফাত ফোনের স্ক্রিনের দিকে তাকায়, দেখে বর্ষাকে তার ভাইয়া ফোন করেছে। এজন্য রিফাত বলে, আচ্ছা ভাইয়ার সাথে কথা বলো, আমি যাই। রিফাত কথাটা বলে সেখান থেকে কিছুটা দূরে চলে আসে। বর্ষা ফোন রিসিভ করে। বর্ষা, আমাকে চিনতে পেরেছো? কেন পারবো না? যার কথা একা থাকার সময় খুব বেশি মনে পড়ে, তাকে কিভাবে ভুলি? কেন এমন করলে আমার সাথে? আমার ভালোবাসায় কি খাত ছিল, শুধু এতটুকুই জানতে চাই। আমি অনেক খারাপ একটা মেয়ে, ভীষণ খারাপ। আমি চেয়েছিলাম একজনকে আঁকড়ে ধরতে, কিন্তু পারিনি। সব কিছু হারিয়ে ফেললাম। আমাকে শাস্তি দেবে অনেকটা, প্লিজ দাও না। নিজেকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারছি না, সব কিছু দুর্বিষহ লাগছে। তোমাকে সবটা দিয়েই ভালোবেসেছিলাম আমি, আমাকে তুমি বুঝলে না। আমার গল্পে আজ আমি অপরাধী আর তুমি মহৎ। আমার গল্পে নিজেকে শাস্তি দেওয়ার স্ক্রিপ্ট দরকার। রাখছি সাইফ, খুব কান্না পাচ্ছে আমার, গলাটা ধরে আসছে। বর্ষা শোনো। বর্ষার কারো কথা শোনা না, সে ফোন কেটে দেয়। আবারও হাসতে থাকে, কারণ এখন বর্ষা খুব ভালো করে জানে সাইফ এখন তার কথা ভাববে। আর সে ইচ্ছে করে সাইফের ভাবনাতে জেগে বসেছে, যেন কেউ তাকে ছাড়তেও পারবে না, আবার গিলতেও না।
বর্ষা বারবার ভালোবাসার মাইন্ড গেম খেলছে ছেলেদের সাথে। রিফাতকে বানিয়ে বানিয়ে কথা বলেছে, আর রিফাত বেচারা ভাবতে থাকে বেচারা বর্ষা এভাবে কষ্ট পেয়ে গেল, আমার তার পাশে থাকতে হবে, তাকে কষ্ট দেব না কখন। বর্ষার মনে যদি আমি একবার ভালোবাসা স্থাপন করতে পারি তাহলে সে আমার। বর্ষা মেয়েটা কত ভালো, সহজে সত্য কথা বলে দিল। অন্য কোনো প্লে গার্ল মেয়ে হলে হয়তো রিলেশনের কথা বলতো না। বর্ষা সবার থেকে আলাদা, বর্ষাকে আমার চাই। রিফাত কথাগুলো ভাবতে ভাবতে বর্ষার কাছে এসে দাঁড়ায়। রিফাত দাঁড়াতেই বর্ষার ফোন আবারও বেজে উঠল। বর্ষা সহ রিফাত ফোনের দিকে তাকায়। ভাইয়া 3 নামে একটি নাম্বার থেকে কল এসেছে। বর্ষা জানে এটি কার নাম্বার। আকাশ ফোন করেছে। রিফাত এবার কিছু না বলে মুচকে এসে বর্ষার থেকে চলে যায়। বর্ষা ফোন রিসিভ করে। ওপাশ থেকে আকাশ কিছু বাজে কথা শোনার প্রস্তুতি নিচ্ছিল, তবে তার আগে বর্ষা বলা শুরু করে। আকাশ, তোমার মনে পড়ে তুমি আমাকে একটা ডায়েরি উপহার দিয়েছিলে? ডায়েরিটা খুব যত্নে আমি তুলে রেখেছি, যেন সেটা নষ্ট না হয়। ডায়েরির প্রথম পাতায় লেখা আছে, বর্ষা, যা কিছু হয়ে যাক না কেন আমি কখনো তোমাকে ছাড়বো না। কথাটা আমি রোজ পড়ি আর মনে মনে অনেক হাসি। ভালোবাসা শুধু মুখের বলি, মন থেকে কেউ ভালোবাসতে চায় না। তোমার দেওয়া হাতঘড়িটা আমি পড়ি না, কারণ যদি নষ্ট হয়ে যায় তখন তোমার দেওয়া একটা স্মৃতি নষ্ট হয়ে যাবে। আমি জানি আমি খারাপ, কিন্তু যখন এই খারাপ চরিত্রটাকে অনুধাবন করলাম তখন আমার পাশে কাউকে পেলাম না, পেলাম শুধু স্মৃতি রক্ষার কিছু মূল্যবান জিনিস। বর্ষা, এত কিছু যখন করেছো তাহলে কষ্ট কেন দিলে? সত্যি কি আমাকে মনে করো না তুমি? দেখো আকাশ, আমি তো আগেই বলেছি আমি খারাপ, আমাকে একটু বিশ্বাস করো না প্লিজ, আমাকে বিশ্বাস করে ঠেকো না। আমি তো কষ্ট দিয়েছি তোমাকে, আমি আমার শাস্তি নিজেই নিজেকে দেব। এই বর্ষা, এই কি করবা? হ্যাঁ, তখন নিজেকে একদমই কষ্ট দিবা না। আমি তোমাকে... থামো আকাশ, আমাকে ভালোবাসতে বলছি না, শুধু এতটুকু চাই ভালো থেকো, আবার জন্য দোয়া করিও। কান্না পাচ্ছে অনেক। বর্ষা ফট করে ফোন কেটে দেয়। আকাশ যেন চুপ হয়ে গেছে। আকাশের কান যেন বিশ্বাস করতে পারছে না বর্ষা থেকে এত কিছু বলবে। মেয়েটাকে কি শুধু শুধু ভুল বুঝলাম? না না, আমার তার সাথে দেখা করা উচিত, তার ক্ষতি করব না। তবে সবাইকে বোঝাতে হবে আমি আর বর্ষাকে ভালোবাসি না। সবাই যেন বর্ষা থেকে দূরে সরে যায়, তাকে আমার কাছে রাখতে হবে। আকাশ মনে মনে কথাগুলো ভাবছে, আর এদিকে বর্ষা শব্দ করে হাসতে থাকে। সে হাসিতে বিশাল একটি গেম চলছে বর্ষার মনে, যেখানে প্লে গার্লের পরিচয় অনেকটাই বহন করছে। শুভ ফোন দেয় অর্ক আর রিফাতকে। আবিরকে খুঁজতে হবে, তবে সেটা কেউ যেন না জানে। কিন্তু আবিরকে তারা কোথায় খুঁজবে? নীরাকে প্রশ্ন করে শুভ। আবির সত্যিই এসেছিল তোদের সাথে? এসেছিল। তাহলে সে কোথায়? জানলে কি তোদেরকে বলতাম খুঁজে এনে দে। আর ও বেটা আহম্মক নাকি, গাড়ি থেকে কখন নামলো আজব, চেনে না কিছু। কোথায় আছে কে জানে। বাসায় তো ফোন করেছিলাম, আবির সেখানেও নেই। তাহলে কোথায়? তোরা কোথাও থেমেছিলি? আসার পথে রেস্টুরেন্টের নাম ছিলাম, বিখ্যাত বিরিয়ানি রেস্টুরেন্ট। ওখানে নেমে সবাই খেতে বসে, তারপরে তো চলে এসেছিলাম। সিট, আবির সেখানে আশেপাশে আছে। অর্ক, বাইক বের কর, সেখানে চল খুব দ্রুত। রাতের মধ্যে আবিরকে হাজির করতে হবে, না হয় বড় ফুপিকে মানে নীরার মাকে ম্যানেজ করা অসম্ভব হবে। শুভ, অর্ক আর রিফাত বাড়ি থেকে বের হয়। নীরা উপরে ঘরের দিকে যেতে থাকে। সামনে নিধি এসে দাঁড়ায়। নিধি প্রশ্ন করে, আমি বড় ফুপির কাছে যাচ্ছি, আবিরকে পাচ্ছি না সেটা বলতে হবে। আরে এখন না, আর তুমি আবিরকে খুঁজছো কেন? তোমরা তো সেইভাবে চেনো না। সে আমাকে চেনে, আমাকে জানে, আর কেন আমরা একে অপরকে চিনি সেটা রহস্য আছে। এটা তো বলা যাবে না। আবিরকে আমার খুঁজতে হবে। দেখ নিধি, এখন পাগলামি করিস না। শুভরা গিয়েছে তাকে খুঁজতে। ও। নিধি চলে যায় সেখান থেকে। নীরা রহস্যের দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে নিধি চলে যাওয়ার দিকে। কারণ আবিরকে এই বাড়ির কারোর সাথে তেমন খাতির নেই। থাকবে কি ওর? আবির তো দেশেই আসতো না। আসলে আবির কখনো গ্রামে আসেনি, তাহলে নিধি আবিরকে কিভাবে চিনে? নীরা প্রশ্নগুলো নিজেই নিজের কাছে করে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না সে। শুভ বাইক চালাচ্ছে, হঠাৎ একটি বাইক ওদের খুব কাছ দিয়ে ক্রস করে। অর্ক বাইকের পিছনে বসে জোরে বলে ওঠে,
শালা কুত্তার বাচ্চা, বাইক দেখে চালাতে পারিস না? সাথে সাথে ক্রসকৃত বাইকটা কিছুটা দূরে যে থামে। দুটো বাইকে তাদের। শুভরা একটা বাইকেই বসে আছে। ক্রসকৃত বাইক থামতে অর্ক বলে, শুভ গাড়ি রাখতো, ওরা থেমেছে, ওদের কাজ মেরে ফেল। শুভ বাইক থামায়, সবাই এগিয়ে আসতে থাকে, সবাই সামনাসামনি এসে দাঁড়ায়। অর্ক প্রথম বাইকারের কাছে যে কলার টেনে ধরে বলে, শালা বাইক চালানো শেখাবো? সামান্যর জন্য অ্যাক্সিডেন্ট করতাম না? আমি তো ইচ্ছে করে তোদের দিকে গাড়ি চালিয়ে দিয়েছি। জামাল কলার ছাড় খেলা, কার জামাল কলার টান দিয়েছে জানিস তুই? জিসান, কে তুই? ইচ্ছে করে গায়ের উপর গাড়ি চালাবি? রনি আমার নাম, তোদেরকে এখানে পুঁতে রাখবো। শালা যা, ভাগ এখান থেকে। শুভ, এই বাচ্চাটা কি বলে? এলাকায় এসে লাফাচ্ছে বেশি। এটা আমাদের এলাকা, তাই ভদ্রতার খাতিরে তোকে আপ্যায়নটা ভালো মতো করছি না এখন। হা হা, যা বিড়ালের বাচ্চা, ভাগ এখান থেকে। শুভ, তুই চুপ করে আসিস কেন? এটা তো ভেজা বিড়াল, কি বলবে সে? চলে আয়, এখন এসবের সময় নয়। এলাকা আসছে, মুখগুলো চিনে রাখ। সুযোগে গোল দেব। অর্ক আর রিফাত চলে আসে সেখান থেকে। শুভ আবিরকে খুব ভালো করে চেনে। আবিরকে ওর বড্ড প্রয়োজন। তাছাড়া আবির আর শুভ একে অপরকে ভালোভাবেই জানে। আবিরের সাথে শুভর অনেকটা সময় প্রায় কথা হতো, তবে আবির কখনো নিধির সাথে এত কথা বলেনি। তবু আবিরকে নিধি ভালো করে চেনে। শুভ আবার বাইক চালাচ্ছে, উদ্দেশ্য আবিরকে খোঁজা। ডিনার সময় হয়েছে যে প্রায়। ইরাজ সাহেব নীরবের বাবার সাথে কথা বলছে ফোনে। মুরাদ, বর্ষার বাবা নাহিদ সাহেব আর শুভর বাবা রাসেল সাহেব বসে আছে। মুরাদ নাহিদকে প্রশ্ন করে, আচ্ছা ভাই, জিসানের সাথে আপনার এত ঘনিষ্ঠতা কিভাবে? দুজনের বিজনেস পার্টনার, মানে বাংলাদেশে কত বিজনেস আছে ওর সবগুলোর সাথে আমি পার্টনারশিপ, এভাবে খাতির হয়ে যায় আমার সাথে জিসানের। ছেলেটা বেশ কাজের। কি আপনার পছন্দ হয়? এমন ছেলেকে কে না পছন্দ করে? ভালো ছেলে, পড়াশোনা জানে, যে বিজনেস করে। তাহলে ওর বাবা সারাত সাহেবকে ডাকা যায়। কেন? তাকে ডাকতে হবে কেন? আসলে নাহিদ সাহেবের তো জিসানকে অনেক পছন্দ। কেমন হয় বর্ষার সাথে যদি জিসানের বিয়ের কথা ফাইনাল করি? আর বিয়েটা যদি এই গ্রামেই হয় তাহলে কি খুব ক্ষতি হবে? ভাই আপনি একটা মনের কথা বলেছেন। আমার উদ্দেশ্যটা এমন ছিল, মানে গ্রামে আসবো, ওরা দুজন একে অপরের জানবে, এরপর বিয়ে ঠিকা করে ফেলবো। বাহ, এটা তো দারুণ খবর। সময় মতো সব সমাধান করে ফেলবো। ওরা সবাই কথা বলতে থাকে। ওদিকে বর্ষা হেঁটে যাচ্ছে খাবার টেবিলে দিকে। হঠাৎ সে হ্যাচকা টান অনুভব করে হাতে। এক ঝটকায় সে একটি ঘরের মধ্যে প্রবেশ করে। চোখ তুলে তাকায় সামনেও। জিসান দাঁড়িয়ে আছে। জিসান এক দৃষ্টিতে তাকিয়ে আছে বর্ষার দিকে। বর্ষা মাথা নেড়ে বলে, কি হয়েছে, এভাবে টানলি কেন? কেউ যদি দেখে ফেলে কি হবে জানো তো? দেখলে দেখুক লোক, তোমার বাহুডোরে আমার সংস্পর্শে কাঁপুনি হোক। বাপ্পা, কি হলো হঠাৎ তোমার? কিছু না। জিসান কথাটা বলে বর্ষাকে জোরে একটি ত্রাণ দেয় নিজের কাছে। বর্ষার টাল সামলাতে না পেরে জিসানের বুকের সাথে লেপ্টে পড়ে। জিসান বর্ষার কোমরে হাত দেয়। বর্ষা যেন কিঞ্চিত কেঁপে উঠে। জিসান তার দুই হাত কোমর থেকে ধীরে ধীরে উপরে উঠতে ব্যস্ত হয়ে যায়। বর্ষা থামিয়ে দিল তাকে। হালকা বকা দেওয়ার স্বরে বর্ষা বলল, আই কি হচ্ছে এগুলো? অভদ্রতামি করছো কেন? ভালোবাসার বৃদ্ধি করি, অভদ্রতামি কি আছে? কাছে থাকলে তো একটু আত্ম অভদ্রতামির ভালোবাসা পেতেই হবে। তাই না? তা আর কি কি অভদ্রতা আমি দেখাবেন আমাকে? জিসান মুচকি আসলো। আবারও হাত বর্ষার কোমর থেকে উপরের দিকে টেনে তুলতে থাকে। একসময় কোমরের উপরিভাগ চেপে ধরে সে। বর্ষা কেঁপে ওঠে। এই প্রথম কোনো ছেলে তাকে এভাবে স্পর্শ করছে। জিসান তার কোমরে খামচি দিয়ে ধরে আরো একবার টান দেয়। জিসান বুকে আরো শক্তভাবে মিশে থাকে। জিসান তার ঠোঁট এগিয়ে নিয়ে যায় বর্ষার দিকে। বর্ষা বুঝে যায় কি হতে যাচ্ছে। প্রথমে সম্মত হলেও পরে বর্ষা সরে আসার চেষ্টা করে, কিন্তু জিসান আরো চেপে ধরে থাকে। বর্ষা বলে, ছাড়ো জিসান, এগুলো এখন না, বিয়ের পর। জিসান কোনো কথা শোনে না।
সে বর্ষার ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই খট করে একটা শব্দ হয়। জিসান বর্ষাকে ছেড়ে দেয়। তাকে দেখে নীতি দরজার কাছে এসে দাঁড়িয়েছে। জিসান বিরক্ত নিয়ে নীতির দিকে তাকায়। নীতি বলে, এটা ভদ্রবাড়ি, তাই দয়া করে নিজেদের কন্ট্রোল রাখুন। নীতি কথাটা বলে সেখান থেকে চলে যায়। বর্ষার সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসে। জিসান রাগে বিড়বিড় করে নীতিকে অনেক কিছুই বলতে থাকে। শালি, তোকে তো আমি শাস্তি দেবই, তখন দেখবো তুই নিজেকে কি করে সামলে রাখিস। রনি দিয়ে খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। তারপর আবার অনেকক্ষণ পরে মীরা আসে, বলে, আপনি কি ঘুমিয়ে আছেন? মীরার কথা শুনে আবির দরজার দিকে তাকালো। মীরার কালো মুখের ডাগর চোখ দুটো যেন মায়ায় ভরা। আবির সেই মায়াতে আটকে যাচ্ছে। মীরা চশমার ভিতর দিয়ে আবিরের অবুঝ দুটো চোখের দৃষ্টি অবলম্বন করে একটু মুচকি হাসলো। আবির এখন অনেকটা সুস্থ। আবির শোয়া থেকে উঠে বসলো, মীরার দিকে তাকিয়ে বলল, না, ঘুমাইনি। কি করছিলেন? অপেক্ষা। অপেক্ষা? কিসের অপেক্ষা? এক প্রচ্ছন্ন রমণীর, যার মায়াতে পদ্ম যেন নির্ঘুমা কাটিয়েছে সারা সময়। আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন? কি আজব, আমি তো পদ্ম নই। বাদ দাও। চলেন, খেতে ডাকে সবাই। ভাইয়া আপনাকে ডেকে নিয়ে যেতে বলল। ওখানে গেলে তুমি কি আমাকে খাইয়ে দেবে? দেখুন, অপরিচিত কারো থেকে এত বেশি কিছু আশা করা ঠিক না। ও সরি। আবির বিছানা থেকে উঠল। আবিরের মাথা ও শরীর বেশ ভার অনুভব করে। সে আবারও ঘুরে বিছানায় ধপ করে বসে পড়ে। মীরা সাথে সাথে এগিয়ে আসে আবিরের কাছে। আবিরের হাত ধরে বলে, আমাকে ডাকতেন? অপরিচিত কারো থেকে এত বেশি কিছু আশা করাটা ঠিক না। আপনি তো দেখি ভালো কথা শিখেছেন, চলুন আমার সাথে। আবিরের হাত মীরা শক্ত করে ধরে। আবির মীরার দিকে তাকানোর সাহস পেল না, কারণ কাছ থেকে কোনো সৌন্দর্য দেখলে হয় চোখ ঝলসে যাবে, না হয় সৌন্দর্যের মোহে পড়ে সেখান থেকে বের হওয়া কঠিন হবে। মীরা আবিরকে নিয়ে খাবার টেবিলে এসে দাঁড়ালো। আলিফ সাহেবকে দেখে আবির সালাম দিল। আলিফ সাহেব বলল, বসো, এখানে আমার পাশে বসো। আলিফ সাহেব আবিরকে তার পাশে বসালেন। আবির বসতেই কানে কানে তিনি বললেন, শোনো, আমি বলেছি তুমি আমার পরিচিত একটা ছেলে। আসার পথে অসুস্থ হয়ে পড়েছ, আমাকে আঙ্কেল বলে ডাকবা। তোমার নামটা বলো আমাকে। আবির একটু ভদ্রতার হাসি দিয়ে নিজের নাম বলল তাকে। মীরা খাবার বেড়ে দেয়। আবিরের প্লেটে খাবার বেড়ে দিয়ে মীরা চলে যেতে চাইলো। আবির বলে, তুমিও বসো, খেয়ে নাও। আমি পরে খাবো। পরে কেন, এখনই বসে খেয়ে নে। মামা, ছেলেটার নাম কি জানো? আবির। মীরা, তুই আবিরের পাশে যে ফাঁকা চেয়ার আছে সেখানে বস, খেয়ে নে। মীরার কোনো কথা বলল না। আবিরের পাশে বসলো সে। মীরা বসতেই আবির টেবিলের নিচ দিয়ে মীরার বাম হাত ধরে। মীরা অবাক চোখে আবিরের দিকে তাকায়। আবির মীরার দিকে না তাকে আস্তে গলায় বলে, মাথা কেমন যেন ঘুরছে, যদি পড়ে যাই? তুমি ছাড়া কেউ তো এখানে নেই। মীরা আরো আস্তে গলায় বলল, হ্যাঁ, আমি কি আপনার কাছের মানুষ? কথা শুনে মনে হচ্ছে কতদিনের চেনা আমরা। আবির মীরার হাত ধরে আরো শক্ত করে ধরে। মীরা যেন একটা কেঁপে উঠল, কারণ এই প্রথমবারের মতো কোনো ছেলে ওর এতটা কাছে এসে হাত ধরেছে। এটা যেন এক অন্যরকম অনুভূতি। মীরা নিশ্চুপ হয়ে বসে থাকলো। নীরব বলে, মামা, পরশু সকালে আমাদের সবাইকে ইনভাইট করেছে রহিম দাদু, মানে নীরার নানু ভাই। আমাদের সবাইকে যেতে হবে, তুমিও নীরাকে দেখে আসবে। আচ্ছা, কতক্ষণ লাগবে নীরাদের বাড়িতে পৌঁছাতে? 20 মিনিটের রাস্তা। পুকুর আছে, একটা পাহাড়ও আছে। পুকুর মানে মাছের ঘের নাকি? আর পাহাড় কত বড়? ওয়াও, আমি পাহাড় দেখবো না। এভাবে বলছো কেন? তুমি কি কখনো পুকুর বা পাহাড় দেখোনি? না, এগুলো তো আমেরিকাতে। আসলে ছোট থেকে সে দেশের বাইরে থাকতো, এই জন্য কিছু দেখেনি। কি বাবা, তুমি খাচ্ছ না কেন? আসলে কাকি আম্মু, আমি মাখিয়ে খেতে পারি না। কি বলো? আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিই, আসো। আর হাত ফোলা দেখছি তোমার, হয়তো খেতেও পারবে না। পড়ে গিয়েছিলে নাকি কোথাও? আসলে কাকি আম্মু, আঙ্কেল আর আমি হ্যাং আউট করতে ভালোবাসি। রাস্তার পাশে একটা সুন্দর জায়গা দেখে নেমেছিলাম। ওখানে ঢালু ছিল বেশ কিছুটা পথ। আমি পা পিছলে পড়তেই এমন অঘটন ঘটে গেছে। ও আচ্ছা, আসো, আমি খাইয়ে দিই।
নীরবের মায়ের পাশে যে বসলো আবির। মীরা নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে দেখছে আবিরকে। ছেলেটা কয়েক মিনিটে সবার আপন করে নিচ্ছে, যেন কতদিনের চেনা সবাই। মীরা না খেয়ে শুধু আবিরকেই দেখছে। আবির আন্টির পাশে যে বসতেই বলা শুরু করে, আমি হওয়ার পরই আমার মা মারা যায়। ওই আঙ্কেল আমাকে অনেক ভালোবাসে। ওনার সাথে ঘুরতে আসার বায়নাটা ছিল অনেক বেশি। আমি মনে হয় আপনাদেরকে ঝামেলাতে ফেলে দিলাম। যেখানে যাই ঝামেলা নিয়েই যাই, আমার দ্বারা কিচ্ছু হবে না। আরে আরে, এসব কি বলো হুম? তুমি তো আমার ছেলের মতোই, এসব বলতে নেই। আর ঝামেলা কিসের? মীরা আছে তো? মীরা আছে তো? মীরা, তুই ছেলেটাকে দেখে শুনে রাখিস। তোর তো কোনো কাজ নেই, খালি রুমে বসে থাকা আর ফোন চাপা। খাবার শেষ করে সবাই। আবির এখন বেশ কিছুটা সুস্থ। মাথার মধ্যে নীরা নিয়ে নীরবের বলা কথাগুলো আবিরের মাথায় ঘুরছে। কে নীরা? কোন নীরা? আমি কোথায়? আর নীরা ওরা কোথায়? কেউ আমাকে খুঁজলো না কেন এতক্ষণ? দেখা যায় কালকে কি হতে পারে। আবির এসব বিড়বিড় করে নিজের মনে বলতে থাকে। তখনই সে শুনতে পায়, মিস্টার রহস্যময়কে খুঁজে বের কর জলদি। সে শহর এসেছে। আর তুমি জানো না, ওর লোক অর্ক তোমাকে ফোন করে বলল সে শহর এসেছে। তুমি কি করছিলে? ইস্তাক, আমি আমার ভাগ্নের বিয়েতে আছি, তা অ্যাকশন নিতে পারছি না। এই আলিফ কতটা খারাপ লোক সেটা কেউ জানে না। ওকে খুঁজে বের করো, মেরে ফেলো তাকে। রাখছি। আমার বোনেরা এসব কিছু জানে না, কেউ শুনলে সমস্যা আছে। আলিফ সাহেব অন্ধকারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। আবির নিজের রুমে আসার পথে কতগুলো শুনে থেমে গেল। সে গিয়ে যায় আলিফ সাহেবের দিকে। আলিফ সাহেব ফোন কেটে চলে আসার প্রস্তুতি নিতে আবির সামনে দাঁড়িয়ে বলল, কোনো রহস্যময় ব্যক্তিকে ধরতে হলে ঠিক তার মতোই রহস্যের গেম খেলতে হয়, না হলে তাকে ধরা ছোঁয়া তো দূরে থাক, কখনো তার অস্তিত্ব অনুভব করতে পারবেন না। রহস্য বলতে কিছু হয় না, সবটাই চোখের সামনে প্রশ্ন দাঁড় করিয়ে রাখা হয়। এটাই হলো মাইন্ড গেম। মানেই তো, তুমি সব শুনেছ? তাই ভাবলাম আপনাকে হেল্প করি। আপনাকে দেখে ভালো মানুষ মনে হয়েছে আলিফ আঙ্কেল। তুমি আমার নাম জানো কি করে? আলিফ সাহেব, আপনি একটু আগেই তো আপনার নাম বললেন নিজেই। ও আচ্ছা শোনো, কাউকে কিছু বলো না, তবে টেনশনে আছি। বলুন, কিসের টেনশন? যতটুকু পারি হেল্প করব। আমি একজন মন্ত্রী, মানে ছিলাম, কিন্তু আমার জায়গাতে এখন আফজাল সাহেব মন্ত্রী হয়েছে। জানি। জানো মানে? আলিফ সাহেব, আপনি বেশ ভীতু লোক। দূর থেকে কেবল হুমকি দিতে জানেন। মন্ত্রীদের কথা মানুষ পত্র পত্রিকাতেই দেখবে, তাই না? আমিও জানি সেখান থেকে। ও হ্যাঁ, ঠিক বলেছ। মিস্টার রহস্যময় বলে একজন আছে। সে ছেলে নাকি মেয়ে আমার তা জানি না, তার জন্য এটা হয়েছে। ওর বাবা হলো আফজাল, তাকে দিয়ে সে মন্ত্রিত্ব পেয়েছে। এখন আমি কি করব বলো? যেহেতু মিস্টার রহস্যময়কে কেউ চেনে না, তাহলে আপনি কাউকে নিজের জন্য এমন রহস্যময় বানিয়ে দিন যাতে করে সে রহস্যময়ের মতো কাজ করে। রহস্যময়ের নাম ভাঙিয়ে কাজ করতে পারে আপনার হয়ে। তাকে দুটো কাজ দেবেন, একটা আসল রহস্যময়কে খুঁজে বের করা, আরেকটা হলো আপনার চেয়ার আপনাকে ফিরিয়ে দেওয়া। তাহলে এতে হবে কি, মানে যখন আপনি ফেক রহস্যময়কে আনবেন, তখন আসল রহস্যময় আপনার সামনে এসেই বলবে এগুলো বন্ধ করতে। তখন আপনি সবটাই জানতে পারবেন। ছিপ ফেলবেন, টোপসহ মাছটাই আপনার হবে। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আলিফ সাহেব হা হয়ে আবিরের চলে যাওয়া দেখতে থাকে। আবিরের কথাগুলো ভাবতে থাকেন তিনি। এমনটা ওর লোক এমনকি ইস্তাকও কখনো বলেনি। আবিরের কথা শুনে মনে হচ্ছে আলিফের কতটা আপন। মাত্র কয়েক ঘন্টা পরিচয়, অথচ আবিরকে কেউ ঠিকভাবে চেনে না, কিন্তু আবির যেন সবাইকে আপন করে সবার মনে জায়গা করে নিচ্ছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আবির এগিয়ে যায় নিজের রুমের দিকে। নীরব ফোনে তার বন্ধুদের সাথে কথা বলছে। ভাই, পরশু নীরাকে দেখতে যাচ্ছি, মানে বিয়ের কথা পাকা করতে যাচ্ছি। বিয়ের শাড়ি হিসেবে কোনটা দিব? লাল তো সবাই দেয়, আমি ভাবছি অন্য রঙের দিব, আর সেটা যেন নীরার পছন্দ হয়, সারপ্রাইজ হিসেবে দিব।
তাহলে কি সারপ্রাইজ থাকবে একটু বল? তোদের পছন্দ কেমন হতে পারে? না পারলে থাক, এই কখন থেকে তোদেরকে বলছি, রাখছি। নীরব ফোন কেটে দেয়। আবির ততক্ষণে ওনার পাশে এসে দাঁড়িয়েছে। আবিরকে দেখে নীরব একটু বিরক্তই হলো, কারণ এভাবে হুটহাট কারো আনাগোনা নীরবের একদমই পছন্দ না। আবিরকে কিছু কথা শোনানোর জন্য নীরব প্রস্তুত হয়, তবে তার আগে আবির বলে, মেয়েরা সাধারণত গোল্ডেন, নীল, পিঙ্ক এসব পছন্দ করে। লাল বেনারসিতে সবাইকে মানায়, কিন্তু আপনি যেহেতু অন্যদের থেকে আলাদা, তাই আপনার লাল বেনারসি না দেওয়াই ভালো। বেনারসি নীল রঙের হয়, গোল্ডেন, কালো, গোলাপি নানা রঙের হয়। আপনি চাইলে রানী গোলাপি রঙের বেনারসি দিতে পারেন। মেয়েদের এটাতেও বেশ মানাবে, বাকিটা আপনার ইচ্ছে। আবির কথাগুলো বলে নীরবের থেকে চলে আসে। নীরব বোকার মতো আবিরের চলে যাওয়া দেখতে থাকে, মনে মনে বলে, কে এই ছেলে? এত কিছু জানে, আমি কিছু জানি না কেন? এটাই বেস্ট হবে, আবিরের কথা অনুযায়ী কিনবো আজ রাতেই। কিন্তু ছেলেটা এত সুন্দরভাবে বলল, সব জানে, যেন কতদিনের পরিচয়। আবির নিজের রুমের দিকে যায়। মনে মনে সে হাসতে থাকে, কারণ নীরার পছন্দ গোলাপি, আর আবিরের ধারণা এটা ওর কাজিন নীরাই হবে। যদি সত্য হয় তবে সে নীরাদের নানু বাড়ির কাছাকাছি আছে। আবির কথাগুলো ভাবতে ভাবতে নিজের রুমে যায়। রুমের দরজা খোলা আছে। রুমে যে দেখে মীরা বিছানায় বসা। আবির তাড়াতাড়ি সামনে এসে প্রশ্ন করে, তুমি এখানে বসে আছো যে? আপনার ওষুধ খাওয়াতে এলাম। এখন তো অনেকটাই সুস্থ, নিজেই পারতাম। তুমি কষ্ট করে আসলে কেন? অপরিচিত হয়ে এত বেশি আশা তো করিনি। ও আল্লাহ, কেন যে কথাটা বলছিলাম আপনাকে, বারবার খোঁচা মেরে বলছেন কেন? আপনার ঠোঁটে পিন মেরে দেবো, বুঝছেন? মা বললো আপনার খেয়াল রাখতে, তাই এসেছি। পিন মেরে দিলে আমার হয়ে আপনি কথা বলে দেবেন? চুপ করেন তো, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন, কালকে কথা হবে। আবির জোর করে আবিরকে জোর করে বিছানায় বসে দিল। তারপর ওষুধ খাইয়ে দেয় আবিরকে। আবির বিছানায় গা এলিয়ে দিতে মীরা একটি কাঁথা আবিরের গায়ের উপর দিয়ে দেয়। মীরা কিছু না বলে চলে যাচ্ছিল। আবির মীরার হাত ধরল। মীরা যেন আবারও কেঁপে ওঠে। মীরা হাত ছাড়াতে চাইছে না, তবু হাত না ছাড়িয়ে মীরা বলল, কি হচ্ছে? এভাবে হাত কেন ধরেছেন? ছাড়ুন হাত। সরি, আসলে ভুলে ধরেছি। হয়েছে, সরি বলতে হবে না, ঘুমান এবার। মীরা চলে যায় সেখান থেকে। আবিরের মনে পড়ে নীরার নানুর নাম কি। রহিম শেখ তার নানুর নাম। নীরা বলেছিল আবিরের কাছে ওর নানুর বিশাল বড় বড় কতগুলো পুকুর আছে, একটা বিশাল কিছু জায়গাও আছে। মানুষজন সেটাকে পাহাড় বলে। আবির কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। আর ওদিকে নীরব, মীরা আর আলিফ সব সাহেব আবিরকে নিয়েই ভাবতে থাকে। অন্যদিকে শুভ বাইক নিয়ে সেই রেস্টুরেন্টের সামনে এসেছে। এদিকে নীরা খাবার টেবিলে সবাইকে কোনো রকমে ম্যানেজ করেছে। আবিরের কথা ভাবতেই দেয়নি কাউকে। বিয়ে নিয়ে টপিক তুলেছিল নীরা, যেন ইচ্ছে করে আবিরের প্রসঙ্গ কেউ টেনে না তোলে। নিধি বলতে চাইছিল, কিন্তু নীরা অনেক অনুরোধ করেই নিধিকে থামিয়েছে। নীরা বাবা ইরাদ সাহেব একবার আবিরের কথা জানতে চাইছিল, কিন্তু নীরা বলেছে আবির ও রুবেই আছে। সারাদিন নাকি সে পুকুর পাড়ে বসে সময় কাটিয়েছে, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ইরাদ সাহেব আর কিছুই বলেনি নীরাকে। শুভ বাইক থেকে নেমে আশপাশে তাকায়। রেস্টুরেন্টে প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। শুভ দৌড়ে সেখানে যায়। রেস্টুরেন্ট মালিক প্রশ্ন করে, আঙ্কেল, আজকে কি 3টে গাড়ি থেকে নেমে কয়েকজন এখানে খেতে এসেছিল? কখনকার কথা বলছো? সকালের সময়। সাদা রঙের গাড়ি ছিল নাকি? 3টে ছিল এমন। কয়েকজন না, সবাই নেমে খেতে এসেছিল। কেন? হ্যাঁ, ওটাই ছিল। বলছি, ওনাদের পর এখানে এমন কিছু ঘটেছিল যেটা আপনার মনে আছে বা আপনি সেটা মনে রেখেছেন? তেমন তো কিছু ঘটেনি। ও হ্যাঁ, একটা জিনিস ঘটেছিল। পাশে যে চায়ের দোকান আছে, ওখানে প্রায় রনি নামের একটা ছেলে বসে, সাথে লোকজনও থাকে তার। আমার রেস্টুরেন্ট থেকে একটা ছেলে খেয়ে বেরিয়েছিল। তারপর ওরা ছেলেটাকে ধরে আমার রেস্টুরেন্টের সামনে অনেক মারে। ছেলেটা প্রায় অজ্ঞান হয়ে যায়। পরে আমি তাকে নিয়ে পানি দেই। সে এরপর চলে যায় হেঁটে। কি
দেখতো কেমন ছেলেটা? দেখতে তো হাবাগোবাই ছিল, মানে যখন মার খাচ্ছিল তখন ছেলেটা প্রতিবাদ করে কিছুই বলেনি, শুধু চিৎকার করে বলছিল, দয়া করে আমাকে মেরো না, আমি মরে যাব। ছেলেটা বেশ হাবাই হবে, না হলে কেউ এভাবে মার খায়? চোখে চশমা ছিল, চশমা ছাড়া মনে হয় টেরই পাইছে, চশমা ছাড়া মনে হয় না টের পায় সে কিছু। ও নো, শুভ, ওইটাই আবির। কোন হারামি মেরেছে ওরে, যদি পেতাম। আচ্ছা, আর কিছু হয়েছিল? মানে কিছু খুঁজে পেয়েছেন সেখানে? একটা ভাঙা ফোন, হয়তো ওই ছেলেটার। দাঁড়াও, আনছি। দোকানদার ফোন এনে শুভর হাতে দিল। ফোনটা হাতে নিয়ে সে বলে, এটা আবিরেরই হবে। কোন দিকে যাচ্ছিস একটু বলবেন? দোকানদার হাত উঠিয়ে দেখে বলে, তোমরা যে দিক দিয়ে এসছো সেই গ্রামের দিকে হেঁটে যেতে দেখি। শুভ লোকটাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। অর্ক প্রশ্ন করে, কে ওকে মেরেছে? কেন মেরেছে? আবির কোথায়? আবির গ্রামেই আছে, কিন্তু কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আবিরকে আমাদের চাই, তারপর শোনা যাবে কে ওকে মেরেছে। শুভ আর কিছু বলল না, বাইক স্টার্ট করে ওখান থেকে গ্রামের উদ্দেশ্যে চলে আসে। সকালের আলো চিকচিক করছে নির্মল পরিবেশে। সকালের আলো এসে আলোকিত করছে নীরাদের নানুর বাড়ির সমস্ত ফাঁকা জায়গা। শিউলির গাছের তলা, শান বাঁধানো পুকুরে সকালের আমেজ এসে ভিড় জমিয়েছে। আলোকিত নীরাদের বাড়ি, আলোকিত নীরবের বাড়ির প্রাঙ্গণ। সবাই বেশ আনন্দিত। কালকেই নীরবেরা যাবে নীরাদের বাসায়। নীরাকে বিয়ের জন্য পুরো পাকাপাকি কথা সেরে আসবে। নীরব আবিরের প্রতি বেশ সন্তুষ্ট। শুধু নীরব নয়, আবিরের প্রতি সন্তুষ্ট আলিফ সাহেবও। কারণ আবিরের বলা কথাটা ভেবে আলিফ অনেকটা এগিয়ে আছে, যথাসময়ে আবিরের কথা অনুসারে কাজ করবেন তিনি। আলিফ সাহেব বিছানা থেকে উঠলেন, উদ্দেশ্য আবিরের সাথে দেখা করা। আবিরের কথা ঘুম ভাঙার পর থেকেই ভাবছেন তিনি। নীরব বিছানা ছেড়ে উঠলেন। নীরার কথা মনে পড়তেই রাতে আবিরের বলা কথাটা নীরবের মনে পড়ে। গোলাপি রং এর বেনারসি শাড়ির কথাও মনে পড়ে তার। নীরব আবিরের সাথে দেখা করার কথা ভাবলো, আরো কিছু জানতে চাইছে। মেয়েদের ব্যাপারে আবির যেন অনেক কিছু জানে। আলিফ সাহেবও যেন আরো কিছু জানার জন্য রুম থেকে বের হয়। মীরা বিছানা ছেড়ে উঠেছে অনেকটা সময় আগে। সারা রাত ঘুমায়নি সে। প্রায় ভোর রাতে একটুখানি ঘুম এসেছে তার। সারা রাত শুধু আবিরকে নিয়ে ভাবনাতে ব্যস্ত ছিল। এই প্রথম কোনো ছেলে মীরার এত কাছে এসেছে, মীরাকে স্পর্শ করেছে। মীরা কালো, কিন্তু সেও স্বপ্ন দেখত কেউ যেন তাকে আপন করে নি। আবিরের মধ্যে যেন সে এটাই খুঁজে পেয়েছে। আবিরকে দেখার আকুলতা যেন মীরাকে প্রচন্ড রকম ভাবাচ্ছে। মীরা রুমের দরজা খুলে বেশ দ্রুত হেঁটে আবিরের রুমের দিকে এগিয়ে আসতে থাকে। আরিফ সাহেবের সাথে নীরবের দেখা হয় সিঁড়িতে। করিডোর বেয়ে হেঁটে যাচ্ছে মীরা। নীরব মীরা আর আলিফ সাহেবকে এত ভোরে উঠতে দেখে একটু অবাক হয়। মূলত সবাইকে দেখে অবাক হয়েছে। আলিফ সাহেব নীরবকে প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস? আবিরের সাথে একটু দেখা করতে হবে। মীরা, কোথায় যাচ্ছিস? মানে আসলে আমুনা বলেছিল আবিরকে দেখে রাখতে, তাই একটু চেক করতে যাচ্ছিলাম। তোমরা কোথায় যাচ্ছ? আমিও আবিরের সাথে দেখা করতে যাচ্ছি। চলো তাহলে সবাই। ওরা তিনজন একসাথে হেঁটে আবিরের রুমের সামনে আসে। আবিরের রুমের দরজা আধা খোলা। মীরা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। আবিরের বিছানার দিকে তাকালো সবাই। আবির নেই সেখানে। নীরব প্রশ্ন করে, ছেলেটা আবার কোথায়? ওয়াশরুমে হয়তো। ওয়াশরুমের দরজা খোলা আছে। তাহলে আবির কোথায়? আবির নাই, চলে গিয়েছে। কিন্তু নীরব আর আলিফ সাহেব রুম থেকে বের হয়ে যায়। মীরা গুটি গুটি পায়ে এগিয়ে যায় আবিরের বিছানার কাছে। আবির যেখানে শুয়ে থাকতো সেখানে যে বসেও বালিশে হাত দিয়ে স্পর্শ করে। ওর হাতে থাকা লাল চুড়িগুলো ঝনঝন করে বাজতে থাকে। চোখের কোণ দুটো যেন ঝাপসা হতে শুরু করেছে। বিড়বিড় করে ওর মনের গভীর থেকে মুখ বিবরে একটা নীরব প্রতিধ্বনি শব্দ এপাশ থেকে ওপাশ হতে থাকে। শব্দটা বেশ মনোরম হলেও মনের সাথে কানের কানেকশনে শব্দটা বিধ্বস্ত লাগছে মীরার। সে বিড়বিড় করে আবির বলে ডেকে ওঠে। আবির নেই। অন্যদিকে নীরা পুরোটা রাত পায়চারি করেছে রুমের মধ্যে। শুভরা গ্রামের অনেকদিন খুঁজেছে, কিন্তু আবিরকে পায়নি। নীরা ব্যালকনিতে এসে দাঁড়ায়। দূর থেকে ভোরের আলোর গতিবেগে তিনজন মানুষকে সে আসতে দেখে। তিনজনের মুখ চেনা। ওরা তিনজন শুভ, অর্ক আর রিফাত।
নীরা দৌড়ে নিচে আসে। বাড়ির মেইন দরজা খুলে সে হতবাক হয়ে যায়। বাড়ির সামনে বড় কদম গাছের নিচে খুব চেনা একটি মুখের মানুষকে বসে থাকতে দেখে নীরা। শুভরা প্রায় চলে এসেছে বাড়ির সামনে। দূর থেকে কাউকে যেন বসে থাকতে দেখে তারা। ভোরের আলো নিজ গতিতে আলোকিত হচ্ছে। নীরা রাগে চোখে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে থাকে। শুভ বাইক থেকে নেমে বেশ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বসে থাকা ছেলেটার দিকে। নীরা কড়া গলায় বলে, তুই ছিলে তুই জানিস তোকে নিয়ে কতটা চিন্তায় ছিলাম, সারাদিন রাত তোকে খুঁজেছি আমরা। মাথায় থাকে না তোর কিছু? কতটা চিন্তা করি আমরা, হাবা কোথাকার। এক নাগাড়ে নীরা কথাগুলো বলে থামলো। গাছের নিচে বসে থাকা লোকটা হলো আবির। আবিরকে দেখে নীরা কথাগুলো বলেছে। আবির চুপচাপ মাথা নিচু করে বসে নীরা কথাগুলো শুনলো। শুভ এসে বলা শুরু করে, কথা বলিস কেন? জানিস তোকে কোথায় কোথায় খুঁজেছি? কে ছিল ওরা? কেন মারছিল তোকে? আর পুরো একদিন কোথায় ছিলি বল আমাকে। আমাকে বাড়িতে নিয়ে চলো, ঘুমাবো। ওকে রুমে নিয়ে চল। আবিরকে ওরা ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে। আবির বাড়ির ভিতরে এসে অবাক হয়ে যায়। বেশ বড়সড় একটা ফুল বাগান। গ্রামের বাড়ি এমন সুন্দর হবে আবির তার ধারণাও করেনি। গোলাপের বাগান থেকে আবির থামলো। নীরা বলে, কি হয়েছে চল। আমার রুমটা কোন দিকে বলে যা। উপরে উঠে ডান পাশের 3 নাম্বার রুম। আচ্ছা তোরা যা, আমি আসছি। আর নীরা শোন, বল। বর্ষার রুম কোন দিকে? তোর রুমের পাশেই। আবির ফুল বাগানের কাছে যায়। অনেকগুলো গোলাপ ছেড়ে সে একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে এসে বর্ষার রুমের সামনে এসে দাঁড়ায়। আবির বর্ষার রুমের দরজায় কয়েকবার টোকা দিয়ে ফুলগুলো দরজার সামনে রাখলো। আরো একবার টোকা দিয়ে এসে দৌড়ে আড়ালে যে দাঁড়ালো। জিসানের বেশ অস্থিরতা কাজ করছে। এখানে এসে রাতেই ওর সিগারেট জ্বালানোর জন্য লাইটার ফুরিয়ে গেছে। ভোরে ওর ঘুম ভেঙে যায়, কিন্তু ঠিক মতো ঘুমাতে পারি না। আর ঘুম ভাঙার পর বেশ কিছু সময় ধরে সিগারেট খাওয়ার জন্য সে নিশমিশ করছিল। জিসান রুম থেকে বের হয় রান্না করে যাওয়ার জন্য। সে বের হয়ে বর্ষার রুমের সামনে আসে। বর্ষার রুমের দরজার কতগুলো তাজা গোলাপ দেখে জিসান একটু দাঁড়ালো। ফুলগুলোর দিকে কিছু সময় তাকিয়ে থেকে পাত্তা না দিয়ে সে রান্নাঘরের দিকে পা বাড়ালো। কিন্তু তখনই বর্ষার দরজা খোলার শব্দ শোনা যায়। বর্ষার দরজা খুলে বিরক্তি নিয়ে কাউকে কিছু বলতে যাবে তার আগে দেখা জিসান হেঁটে যাচ্ছে। বর্ষার জোরে ডাক দেয়, এই ছেলে দাঁড়াও এখানে। জিসান থেমে যায়। বর্ষা এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু ওর পাটা উঁচু নরম কিছুর উপর যে পড়ে। বর্ষা নিচের দিকে তাকায়। বেশ অনেকগুলো তাজা শিশির ভেজা লাল গোলাপ রাখা। বর্ষা তাড়াতাড়ি গোলাপগুলো হাতে তুলে নিল। অবাক হয়ে কিছু সময় জিসান আর ফুলগুলোর দিকে তাকায়। এগিয়ে যায় জিসানের দিকে। আহ্লাদি কণ্ঠে জিসানকে বলল, কি ভাবছো? দরজায় টোকা দিয়ে ফুল রেখে চলে যাবা? ভাবছো আমি দরজা খুলবো না? বোকা তুমি, বুঝলা? এত সকালে রোমান্টিকতা কোথা থেকে আসে তোমার? আমি মানে? ধরা পড়ে এখন লজ্জা পেতে হবে না। চোখ বন্ধ করো। কেন? জানো তো জিসান, ছোট থেকে ঠিক এমন খেয়াল রাখা, ভালোবাসায় ছোট ছোট খুঁটিনাটি দিক নোটিশ করা ছেলেটাকে চেয়েছি, যেটা তুমি। আমার কাঁচা ঘুম ভাঙিয়ে আমাকে চুমকি দিয়েছো তুমি। তোমাকে অনেক ভালোবাসি জিসান, এটা কোনো মজা নয়। আমি মন থেকে তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। এজন্য খুব ভোরে উঠে তোমার জন্য ফুল এনে রেখেছি। একটু রাগাতে চেয়েছিলাম, তাই দরজায় টোকা দিয়ে চলে যাচ্ছিলাম। জানি তো, তুমি ছাড়া আমার জন্য এমন পাগলামি কেউ করবে না। বর্ষা কথাটা বলে দৌড়ে জড়িয়ে ধরে জিসানকে। জিসান বর্ষাকে জড়িয়ে নিয়ে হাতের মধ্যে লুকিয়ে রাখা সিগারেটের দিকে তাকিয়ে মনে মনে বলল, সিগারেটের তুই মহান। তোর জন্য বর্ষা আমাকে ভালোবাসা দিচ্ছে। আহা, আর কি লাগে? বর্ষাকে ব্যবহার করার সময় হয়ে গেছে। এবার শুধু এক হওয়ার পালা। বিয়ের আগেই তাকে চেকে দেখতে তো আমার হবেই। তারপর বর্ষা জিসানকে ছেড়ে দেয়। দৌড়ে রুমের মধ্যে চলে যায় সে। জিসান সিগারেট হাতে নিয়ে হাসতে হাসতে চলে আসলো সেখান থেকে। আড়ালে আবির দাঁড়ানো। সে বোকার মতো চেয়ে থাকে কিছুক্ষণ। বর্ষাকেও মন থেকে ভালোবাসে, কিন্তু বর্ষা তাকে নয়, জিসানকে ভালোবাসে। মানুষেরা এক অদ্ভুত নিয়মের মধ্যে নিজেকে আবদ্ধ রাখে।
যাকে সে নিজে চায় কিন্তু তাকে পাওয়া যায় না, আবার যাকে সে চায় না সেই কাছে আসতে থাকে। বিশেষ করে মানুষ একজনকে খুব ভালোবাসবে কিন্তু সে পাত্তা দেবে না, অথচ তাকে যে অন্য কেউ অনেক বেশি ভালোবাসে সেটা কখনো মানুষ বুঝবে না। পৃথিবীর সবকিছু বিপরীত দিকে জিনিসের প্রতি টান দেখায়, একমাত্র চুম্বকের উল্টো পাশ ছাড়া সবাই অহেতুক দিকটাই বেশি প্রাধান্য দিয়ে থাকে। আবির বসার রুমের সামনে আসলো, দরজায় টোকা দিতে যেও থেমে যায়, হাতে ব্যথা অনুভব করে, ডান হাতের আঙ্গুলের দিকে তাকায়। ফুল ছেঁড়ার জন্য ওর হাতে কাটা লেগে কেটে গেছে বেশ কিছুটা। আবির এতক্ষণ কিছুই বুঝতে পারিনি, তবে মনের সাথে যখন ভালোবাসা বেদনার যন্ত্রণা অনুভূত হতেই সে বুঝে যায় হাতের যন্ত্রণা। আবির সেখান থেকে নিজের রুমে চলে আসে। অন্যদিকে সুমন, আকাশ আর সাইব গ্রামে আসার প্রস্তুতি নিচ্ছে। সবার মনে বর্ষার প্রতি আলাদা ভালোবাসা আছে। সাইব ভেবে রেখেছে সবার সাথে মিলে বর্ষাকে ক্ষতি করার প্ল্যান করবে, কিন্তু শেষ সময়ও বর্ষাকে বাঁচাবে আর বর্ষার কাছে তখন হিরো হয়ে যাবে। এতে করে বর্ষা তাকে খুব করে ভালোবাসবে। সেম ভাবনা বাকি দুজনে ভেবে রেখেছে। সবাই একইভাবে বর্ষাকে ইমপ্রেস করে ভালোবাসা দেখানো চায়। বর্ষার মধ্যে এখন জিসানের প্রতি ভালোবাসা আছে। সে জিসানকে রেখে বাকিদের সাথে ফ্লার্ট করবে। আবিরের থেকে দূরে দূরে থাকবে সে। আবির সবার মতো করে ভালোবাসে না, তা আবিরের ভালোবাসা বর্ষা বুঝতেই পারছে না। বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। বর্ষা নীরার কাছে আসে, আস্তে গলায় বলে, আমার আবির কোথায় রে? নীরা জবাব দেয়, সে নিজের রুমে আছে, যে দেখে আসো। বাড়ির প্রত্যেকে বসে আছে। নীরার নানু নুরুল হক সাহেব বলেন, কালকে নীরাকে ওরা দেখতে আসবে, যদিও আগে থেকে আমি সবকিছু পাকাপাকি করে রেখেছি, শুধু নীরাকে তারা কমার্শিয়াল ভাবে দেখতে আসবে। সবাই আজকের মধ্যে দেখতে আসা অনুষ্ঠানের কাজগুলো সেরে ফেলবে। বাবা, আমার একটা কথা আছে। কি কথা বল? এখানে তো সবাই উপস্থিত। নীরা তো আমাদের ভাগ্নি, তাকে অনেক ভালোবাসি। বন্ধু হয়ে গেছি আমি আর নাহিদ সাহেব। মানে নীরার আসতে আসা ওর বোনের মতো বান্ধবী বর্ষার বাবার একটা আর্জি আছে। বল, অনুমতির কি আছে? আসলে নীরা আর বর্ষা ছোট থেকেই একসাথে বড় হয়েছে, কাজে বান্ধবী ওরা। ওর চেয়েছিলাম নীরা আর বর্ষা বিয়ে একসাথে দিব। এটা তো অনেক ভালো প্রস্তাব। ছেলেকে ডাকো, এখানেই নীরার সাথে বর্ষার বিয়ে দিয়ে দিই, তাহলে সমস্যাটা থাকবে না। একসাথে দুটো বিয়ের মজা 2 সপ্তাহ ধরে করব। ছেলে তো এখানেই আছে। ছেলে এখানে আসছে মানে? কে সে? ও যে জিসান, আর সবচাইতে পছন্দের একটা ছেলেও। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জিসান এর সাথে বর্ষার বিয়ে দিব। মানে আমাদের জিশান? ভালো ছেলে জিসান। ওকে, তাহলে ওর বাবা সারাত তো আজকে আসবে। তাহলে ওনার সামনে কথা বলে নীরা ও বর্ষার বিয়ের তারিখ ঠিক করা যাবে। সবাই চুপচাপ বড়দের আলাপ শুনছিল। বর্ষা প্রথমে নিজের বিয়ের কথা শুনে ভয় পায়, কিন্তু পরে যখন জিসানের নাম বলে তখন মনে মনে খুশিতে যেন নাচতে থাকে। বর্ষা জিসানের দিকে তাকায়। জিসান গম্ভীর হয়ে যায়, কারণ বর্ষাকে বিয়ে করার এখন কোনো ইচ্ছে ওর নেই। বর্ষাকে নিয়ে সে এত দূর অবধি কখনো কল্পনা করেনি। সে শুধু বর্ষার সাথে একটা রিলেশনশিপ রেখে রুম ডেট করা অবধি ভেবেছে, কিন্তু বর্ষার বাবা এত কিছু করে ফেলবে ভাবতেই পারেনি সে। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, বর্ষাকে বিয়ে করতে জিসানের এখন তেমন কোনো আপত্তি নেই। অর্ক আর রিফাত অবাক হয়ে যায়। বর্ষার দিকে তাকায় ওরা। বর্ষা ওদের মুখের দিকে তাকালো, ওদের চোখে এক রাশ বিস্ময়। বর্ষা ইশারায় অর্ককে জানালো, আমি বিয়ে করতে চাই না। রিফাতকেও জানালো বিয়েটা আটকাও। সবাই বর্ষার এমন ইশারা পেয়ে খুশি, কারণ এমনিতে ছেলেগুলো ওর জন্য পাগল। তারপর বর্ষা ওদেরকে ভরসা করছে। নীরা বর্ষার পাশে এসে দাঁড়ালো, গম্ভীর হয়ে বলল, কি ব্যাপার, তোকে জিসান ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছে, তুই রাজি হলি কেন? কি আজব, রাজি কেন হব না? তাকে তো আমি ভালোবাসি। ভালোবাসিস মানে ফাজলামো করিস? আবির তোকে কতটা ভালোবাসে তা আন্দাজ করেছিস কখনো? প্রয়োজন মনে করিনি। আর ওই লুজারকে কে ভালোবাসবে? অসহ্য একটা ছেলে। জানিস জিসান কি কি করেছে আজ সকালে? আমার জন্য কতগুলো তাজা গোলাপ এনে দরজার সামনে রেখে চলে যাচ্ছিল। কতটা ভালোবাসে সে আমাকে, ঠিক যেন আমার মনের মতো সে। তুই ভুল করছিস বর্ষা, যে তোকে ভালোবাসে তাকে বুঝলি না। এত বোঝার কিছু নেই। আমি যাকে চাই তাকে পেতে যাচ্ছি, এটাই এনাফ, আর কিচ্ছু লাগবে না।
কথাগুলো বলে সেখান থেকে চলে যায় সে। বাইরে আসে বর্ষা। অতসীকে দেখে কার সাথে যেন ফোনে কথা বলছে। বর্ষা এগিয়ে যায় অতসীর কাছে। অতসী ফোনে বলছে, দেখো অর্ণব, তোমাকে আমি ভালোবাসি, এটা কেন বুঝছো না? আমি তো শুধু তোমাকেই চাই, কতটা ভালোবাসি এটা বুঝো না কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না অর্ণব, আমার সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসি। বর্ষা অতসীর সামনে যায়। বর্ষাকে দেখে অতসী ফোন রাখতে যাচ্ছিল, কিন্তু বর্ষা ইশারায় না করে দেয়। ইশারায় জানতে চায় কি হয়েছে। অতসী বোঝায় সে একটি ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলেটাকে অতসীকে তেমন পাত্তা দেয় না। বর্ষা ইশারাতে ফোনে স্পিকার অন করতে বলে। অতসী বর্ষার কথা মতো স্পিকার অন করে। তারপরে বর্ষা বলতে শুরু করলো, অতসী, তোর মনে আছে একটা ছেলে তোর জন্য হাত কাটছিল? ছেলেটা অনেক ভালো, এইসব ছেলে কষ্ট দিতে নেই। তোর যেহেতু এই ছেলে পছন্দ করে না, গুরুত্ব দিচ্ছিস সে বুঝছে না, তাহলে বাদ দে। এইসব ছেলে কখনো ভালো মেয়ের ভালোবাসা বুঝবে না। আমিও চাই না তুই এসব ছেলের পাল্লায় পড়িস। দেখ, সামনে একটা ছেলে তোর দিকে কিভাবে তাকাচ্ছে। ছেলেটার তাকানো দেখে বোঝা যাচ্ছে তোকে পছন্দ করে ফেলেছে। একটা কাজ কর, তুই ফোনে থাকা ছেলেটাকে বল, অনুরোধ করে বলবি, দেখো আমার ভুল তোমার পেছনে থেকে। ভালো থেকো তুমি, বিরক্তই করবো না, এখন থেকে লাইফ এনজয় করব। তোমার মতো ছেলে আমার পেছনে পড়ে থাকে, পাত্তা দেব তাদেরকে। বাই, আর দয়া করে ফোন দিবা না প্লিজ। বল এগুলা। অতসী সেম ভাবে বলে। ফোনটা ঠাস করে কেটে দেয়। যদিও বর্ষা ইশারায় ফোন কাটতে বলে, ফোন কাটতেই বর্ষা অতসীর দিকে রাগি চোখে তাকিয়ে বলে, কি করিস? ছেলের জন্য কান্না করতে হয়? নাম কি ওর? অর্ণব। নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দে। দেখবি বিকেলের মধ্যে তোর কাছে সে ফোন করবে। প্রথমে ইগনোর করবি, এরপর প্রেম করবি, বুঝেছিস? মানে কিভাবে? সে কোনো ফোন মানে কিভাবে সে কেন ফোন দেবে? তুমি তো সব কষ্ট দিয়ে দিলে। আরে গাধি, মানুষ তাকেই অবহেলা করে যে গুরুত্ব দেয়, আর যে গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, তাকে সবাই চায়। তোকে এবার অর্ণব চাইবে, শুধু একটু ইগনোর করবি। কাউকে ভালোবাসলে সব ভালোবাসা বোঝাতে নেই, তাহলে সে তোর ভালোবাসা দিয়ে মজা করবে, না হয় পাত্তাই দেবে না। বর্ষা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। তারপর বর্ষা অতসীর কাছ থেকে চলে আসে। অর্ক এসে বর্ষার সামনে দাঁড়ালো। বর্ষা মুখের মধ্যে করুণ ভাব এনে অর্কের দিকে তাকালো। অর্ক বুঝে যায় বর্ষা এই বিয়েতে রাজি না, কিন্তু বর্ষা মনে মনে জিসানকেই চেয়েছে। বর্ষা অর্ককে বলল, আমার ভাগ্যে ঠিক এমনটাই হয়, যা চাই না তাই হয়ে যায়। ইচ্ছে ছিল একজন রাজকুমারকে বিয়ে করব, যে হবে আমার মনের মতো, আমার স্বপ্নের রাজকুমার। কিন্তু আফসোস, বাবার পছন্দ করা ছেলের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। তুমি চিন্তা করো না, আমি এ বিয়ে আটকাবই। পারবে এটা করতে? পারবো, যেভাবেই হোক বিয়ে হতে দেব না। ওকে, দেখা যাবে। বর্ষা কথাটা বলে সেখান থেকে চলে যায়। আবির ঘুমোচ্ছিল। মাঝরাতের শেষ মুহূর্তের দিকে আবির মিরাজের বাড়ি থেকে বেরিয়ে আসে। আবির মীরার চোখে অন্যরকম কিছু একটা দেখেছে, যেটাতে পবিত্র ভালোবাসার রেখা উজ্জীবিত। আবির সেই রেখাটাকে মুছতেও চায় না, আবার বাড়াতেও চায় না। এই জন্য অপরাধীর মতো শেষ রাতে আবির চলে এসেছে। আবিরের ঘুম ভাঙলো। চোখ মেলে তাকায় সে। সামনে কাকে যেন দেখছে আবির। একটা মেয়ের দাঁড়ানো, কিন্তু চশমা না পরার কারণে ঝাপসা দেখছে। আবির চশমা পরে নেয়, মুখে ওড়না পেঁচানো, চোখ দুটো খোলা। আবির চিনতে পারছে না তাকে, আর চিনবে বা কি করে? আবির তাই প্রথমবার গ্রামে এসেছে। আবির প্রশ্ন করে, কে আপনি? এইভাবে রুমে এসেছেন কেন? মেয়েটা কিছুই বলে না। সে আস্তে ধীরে এগিয়ে আসে আবিরের দিকে। আবিরের খুব কাছে এসে চোখ থেকে চশমা খুলে নেয়। মেয়েটা এবার মুখ থেকে ওড়না সরায়। আবির নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির মেয়েটাকে বলে, নিধি। নিধি, কোথায় ছিলি তুই? আমি তো গ্রামে এসে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার চশমাটা দে। তুই জানিস তোকে কত জায়গাতে খুঁজেছি? তোর ভাইয়ের থেকেও জিজ্ঞাসা করেছি, কিন্তু তোর ভাই একটা বেয়াদব। কি বলেছিল তোকে? কিছু না, বাদ দে। জিসানের সাথে বর্ষাপুর বিয়ে ঠিক করেছে বাড়ির সবাই। কি?
আবির চমকে ওঠে, তাড়াতাড়ি বিছানা ছেড়ে ওঠে। চশমাটা নিধির থেকে নিয়ে বাইরে আসে আবির। নীরা দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে সে এগিয়ে আসে। আবিরের চোখে মুখে রাগ আর বিস্ময় দেখতে পায় নীরা। প্রশ্ন করে, কি ব্যাপার, তোকে অন্যরকম লাগছে কেন? জিসান কোথায়? শুনলাম নাকি বর্ষার সাথে ওর বিয়ে ঠিক করেছে। আবির শোন, বাদ দে, বর্ষা ভালো মেয়ে না, ওদের মতো থাকতে দে। আমার বর্ষাকে চাই, আর বর্ষা যেমন হোক না কেন আমি ওকে ভালোবাসতে বাধ্য করব। আবির শোন, আগে নীরবদের বাড়িতে একটা ছেলে এসেছিল, মাঝরাতে ছেলেটা চলে যায়। মীরা কি করেছে জানিস? ওই ছেলের রুমটাকে এখন নিজের রুম বানিয়ে সেখানেই বসে আছে। কি আজব। আবির শোন, আর ওদিক জিসান নেই, সে সাথে। আবির নীরার কথা পাত্তা না দিয়ে সোজা হেঁটে ছাদের দিকে যেতে থাকে। আবির সচরাচর তেমন রাগ দেখায় না, আজ সে রেগে আছে অনেক। বেশ জোরে হেঁটেও ছাদে আসে। ছাদে উঠে দরজা আটকে দেয়। জিসান ফোনে কথা বলছিল। ফোন কলে রনিকে সে বলল, শোন, তোদেরকে যে কাজের জন্য এখানে ডেকেছি তা আপাতত অফ কর। নিধিকে এখন কিছু বলা যাবে না, আমার বিয়ে হতে যাচ্ছে। বিয়ে এখানে এসে? বস, আপনার মতো মানুষ গ্রামে এসে বিয়ে করছে? কে সেই মেয়েটা? ওই যে তোর গত 2 দিন আগে রেস্টুরেন্টের সামনে একটা মেয়েকে দেখেছিল, মানে বর্ষা, তার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। কি সত্যি বর্ষার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে? হতে যাচ্ছে কেন? হঠাৎ গম্ভীর হয়ে গেছিস যে? না বস, কিছু না। রনি ফোন কেটে দেয়। সজীবকে বলে, বর্ষা আমার এই বিয়ে হতে দিব না। বর্ষাকে আমি তুলে নিয়ে যাব। জিসান পারলে আমাকে আটকে দেখাক। জিসান ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ জিসানের পেছনে আবির এসে দাঁড়ালো। আবির জিসানের কাঁধে হাত দিয়ে টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে। জিসানকে কিছু বলার সুযোগ না দিয়ে আবির বেশ জোরে ঘুষি দেয় জিসানের গালে। জিসান ছাদের বেড়াতে ধাক্কা লেগে আবারও আবিরের দিকে এগিয়ে আসে। আবির আরো একটা ঘুষি মারবে, তার আগেই জিসান আবিরের গালে ঘুষি দিয়ে দেয়। আবির নিচে পড়ে যায়। জিসান এগিয়ে আবিরকে লাথি মারতে যাবে, তার আগে আবির সরে যায়, জিসানকে লাথি দেয়। দুজনে 10 মিনিট ধরে ছাদের উপরে মারামারি করে। দুজনেই বেশ ভালো মতো আহত হয়েছে। আবির আর জিসান মারামারির এক পর্যায়ে হাঁপিয়ে দুজনেই ছাদের উপর পাশাপাশি শুয়ে পড়েছে। আবির হাঁপাতে হাঁপাতে বলল, তুই জানিস না আমি বর্ষাকে ভালোবাসি, তাহলে কেন তুই ওকে বিয়ে করছিস? হা হা হা। সারা মাঠ বল স্ট্রাইকার নিয়ে খেললেও গোল পায় অতি সাধারণ কেউ। তুই সবাইকে কাটিয়ে বল নিয়ে আসলি, গোলেও শট করলি, কিন্তু সামান্য একটু পা ছুঁয়ে দিয়ে গোলের কৃতিত্ব আমি নিয়েছি, তাই গোলটা এখন আমার। আমি ছাড়া আর কেউ উদযাপন করবে বল? বর্ষাকে তুই বিয়ে করবি না? কে আটকাবে? আমি ওকে ভালোবাসি। সে আমাকে ভালোবাসে। আমি ওকে ভালো রাখতে পারবো। আমাকে পেয়ে সে ভালো থাকবে। দেখ ভাই, তুই তো জীবনে অনেক কিছুই পেয়েছিস, আমার বর্ষাকে দে। বাপরে, এই প্রথম আবির আমাকে ভাই বলল, আবার অনুরোধ করছে। গেম তো শুরু হয়ে গেছে রে ভাই। জিসান, আমি চুপচাপ থাকি, তার মানে এই নয় যে আমি রাগ করি না। আমি এই বিয়ে হতে দেব না। বিয়ে বর্ষার হবে, তবে শুধু আমার সাথেই, তোর সাথে না। বর্ষা আমাকে ভালোবাসে, আর এই বিয়ে চাইলেও আমার ব্যতীত অন্য কোথাও দিতে পারবে না। আমিও দেখব তুই কিভাবে বর্ষাকে পাস। ওকে, শুনে রাখ, হিংস্র পশু আর মানব যেখানে যাক না কেন, তারা হিংস্রতাই দেখাবে। আবির আর জিসান খোলা ছাদে আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। দুজন দুজনের শত্রু ছিল, কিন্তু বর্ষাকে নিয়ে আরো শত্রুতা বেড়ে গিয়েছে। এবার অনেক বড় কিছু হতে পারে ওদের মধ্যে। আবির চলে যেতেই জিসান ওর পড়ে থাকা ফোনটা হাতে নেয়। রনিকে আবার কল করে। রনি রিসিভ করতেই জিসান বলে, আবিরকে মেরে ফেলবো, বিয়ের দিন তোরা সবাই আসবি, আবিরকে এখন থেকে নিয়ে যাবি। ওকে বস। জিসান ফোন কেটে দিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায়। মুখে প্রচন্ড ব্যথা করছে। সে বাড়ির ভিতরে যেতে থাকে। ওদিকে রনি একটা সিগারেট জ্বালায়।
বিয়ের দিন সে এমনিতে আসতে যাচ্ছিল, কিন্তু তার আগে জিসান আসার অফার দিয়েছে। রনি মনে মনে খুশি, সে বর্ষাকে তুলে নিয়ে যাবে এখান থেকে। অন্যদিকে মীরা আবিরের বিছানায় বসে আছে। এখানে বসে সোজা বড় আয়নার দিকে চোখ যায় ওর। মীরা নিজেকে দেখতে থাকে। গায়ের রং ফর্সা নয় তার, কিন্তু দেখতে মায়াবী। কখনো কোনো ছেলে স্পর্শ পায়নি মীরা। আবির প্রথমবার তার এত কাছে এসেছে, তার সাথে মিশেছে, কথা বলেছে। মীরা যেন বিশ্বাসই করতে পারছে না আবির তাকে রেখে এভাবে চলে যাবে। কোথায় গেছে কেউ জানে না। আলিফ সাহেবও যেন গম্ভীর হয়ে একদিনের পরিচয় থাকা ছেলেটার কথা ভেবেই চলছে। আলিফের প্ল্যান ছিল সে আবিরকে রহস্যময় পাঠাবে আর আসল রহস্যময়কে খুঁজবে, কিন্তু আলিফ খুঁজে বুঝতেই পারেনি আবির সবাইকে না বলে বাড়ি ছেড়ে চলে যাবে। নীরব, আলিফ সাহেব আর বাড়ির কয়েকজন মীরার কাছে এসে দাঁড়ালো। মীরাকে অনেকক্ষণ ধরে নীরব ডাকাডাকি করেও সাড়া পায়নি। এখানে সে দেখে মীরা নিশ্চুপ হয়ে বসে আছে। নীরব বুঝে যায় মীরার এমন অহেতুক চিন্তামুক্ত মুখটা কিসের ইঙ্গিত দিচ্ছে, তবে নীরব তার বোনকে কিছু বলেনি তখন। এখন নীরব বলে, মামা, যে ছেলেটা আসছিল সে চলে গিয়েছে, তার কথা ভেবে আমাদের কোনো লাভ নাই। কালকে নীরাকে দেখতে যাচ্ছি। মীরা, সাথে যাবি? আমি যাব না কোথাও। তাহলে আমিও যাব না। কি হচ্ছে এসব? আর মীরা, তুই কেন যাবি না? অবশ্যই যাবি, সবাই একসাথে যাব। আবির থাকলে ভালো হতো, ছেলেটা বেশ মিশুক ছিল। ছেলেটা যে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে যাবে বুঝতেই পারছি না আমরা। বাদ দাও এসব, সবাই রেডি হতে শুরু করো এখন থেকে, অনুষ্ঠান যেন কোনো ত্রুটি না থাকে। সবাই মীরার রুম থেকে বেরিয়ে যায়। মীরা আবিরকে নিয়ে ভাবতে ব্যস্ত। অন্যদিকে সাই বিছানা ছেড়ে উঠল। হঠাৎ বর্ষার জন্য ওর মন কেমন যেন করে ওঠে। সে আর থাকতে পারছে না। আজকে গ্রামে যাওয়ার জন্য মনে মনে প্রস্তুতি নিয়ে নিল। বর্ষাকে ওর চাই, কিন্তু একা এভাবে গেলে হবে না। সে আকাশ আর সুমনকে ফোন দেয়। ওরাও যেতে রাজি হয়ে গেল। আজ বিকেলে ওরা বর্ষার জন্য গ্রামে আসার সিদ্ধান্ত নিয়ে নিল। এখন ওরা জানে না বর্ষার বিয়ে ঠিক হয়েছে জিসানের সাথে। এদিকে আবির মুখে বরফ লাগিয়ে রুম থেকে বের করলো। বর্ষাকে খুঁজছেও। বর্ষা বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে একা, কানে হেডফোন গোজাও। আবির যে ওর পাশে দাঁড়ায়। আবিরকে দেখে বর্ষা চমকে উঠলো। আবির কোনো কথা না বলে বর্ষার দিকে এগিয়ে আসে। বর্ষা কান থেকে হেডফোন খুলে আবিরের দিকে তাকিয়ে বলে,